হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রাসেল বাংলা বিডি। প্রথমেই বলে দেই, আমি 2 দিন ভিডিও নিয়ে আসতে পারিনি, কারণ হচ্ছে আমার আঙুলটা কেটে গিয়েছিল। আঙুল কেটে যাওয়ার কারণে আমার অনেক জ্বর এসেছিল, শরীর ব্যথা এক্সেট্রা এক্সেট্রা। একটা ভিডিও রেকর্ড করার জন্য প্রায় 3 থেকে 4 ঘন্টা লাগে, মানে রেকর্ড থেকে শুরু করে এডিটিং, পোস্ট, থাম্বনেল এক্সেট্রা এক্সেট্রা সব কিছু মিলাই কিন্তু অনেক সময় লাগে। তো ওই সময়টা যে আমি দিব সেই শক্তিটা আমার কাছে ছিল না এতদিন। এখনও যে আছে তা না, আমি খুব কষ্ট করে ভিডিওটা রেকর্ড করতেছি। আমার বাঁ হাত এখনও ব্যথা, মানে কি বলবো, আমার নখের থেকে উপরে যে হাড্ডিটা থাকে সে হাড় দেখা যায় এমনভাবে কেটে গিয়েছে। তো ভিডিওটা যেমনই হোক, আশা করি ভালো, সবসময়ের মতো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, বা সবসময় যেভাবে আপডেট দেই সেভাবে দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওর মধ্যে কোনো ভুল হয়ে থাকে বা একটু ল্যাগ থাকে, একটু অ্যাডজাস্ট করবেন। সবসময়ের মতো আজকে এনার্জি নিয়ে কথা বলতে পারতেছি না, এটা আমিও ফিল করতে পারতেছি, কিন্তু আপনারা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন। আজকে ভিডিও দিয়েছি, কালকে হয়তো দিব, না পারলেও আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। আমি কোথাও যাইনি, আমি আছি। তো যাই হোক, আপনারা হয়তো বুঝতে পেরেছেন, তো একটু অ্যাডজাস্ট করে নেন। প্রথমে আপনাদের বলি, আজ থেকে 9 বছর আগে কি ঘটেছিল। আমি বলতেছি জেসন জর্ডান এবং কার্ট অ্যাঙ্গেলের বিষয়। 9 বছর আগে কার্ট অ্যাঙ্গেল রিভিল করেছিল জেসন জর্ডান হচ্ছে তার ছেলে, আর এই জিনিসটা 9 বছর আগে আজকের দিনে করা হয়েছিল। এবং আমার স্পষ্ট মনে আছে, ওই সময় ইউটিউবে অনেকেই যারা ভিডিও করতো তারা বলতেছিল যে এটা রিয়েল, এটা ফেক। ইভেন টুইটারেও ওই সময় অনেকে বলতেছিল যে না, কার্ট অ্যাঙ্গেল আসলে তার ছেলেকে রিভিল করেছে, এটা সত্য। কিন্তু পরবর্তীতে আমি যখন দেখলাম নিজের মতো করে, তখন দেখলাম না, এটা স্টোরির পার্ট। আর কার্ট অ্যাঙ্গেলের এমনিতে 2টা বিয়ে হয়েছিল, এর জন্য সবাই মনে করেছিল যে জেসন জর্ডান তার প্রথম ছেলে, মানে প্রথম সংসারের ছেলে। এবং আমি ওই সময় অনেকের সাথে তর্কে জড়া যেতাম যে না, ডাব্লিউডাব্লিউ রিয়েল না ফেক। ফেক বলতে আমি বোঝাতে পারতাম না তাদেরকে যে না, এটা স্ক্রিপ্টের একটা শো। যাদের সাথে তর্ক করতাম তারা বলতো, মানে আমার ফ্রেন্ডরাই বলতো যে এত বছর ধরে রেসলিং দেখি, এটা ফেক কিভাবে হতে পারে। ওই সময় আমি বিষয়টা বুঝতে পেরেছিলাম, কিন্তু তাদেরকে বোঝাতে পারিনি যে এটা ফেক না, রিয়েল। কিন্তু একদম রিয়েল না, এটা স্টোরির একটা পার্ট। তুমি যাই দেখো ডাব্লিউডাব্লিউর মধ্যে সব কিছু লেখা হয়, স্টোরি করা হয়, স্ক্রিপ্ট করা হয়, তারপর তুমি সেই জিনিসটা দেখতে পারো টিভিতে। ইভেন আমি বলতাম আন্ডারটেকার এবং কেন ভাই না, তারা বলতো ভাই। আমি বোঝাতেই পারতাম না যে তারা ভাই না, তারা স্টোরির কারণে ভাই হয়েছে। আমি এভাবে বলতাম ডাব্লিউডাব্লিউই মানে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট, এখানে এন্টারটেইন করা হয়, এখানে কোনো রিয়েল ফাইট করা হয় না। তাও তারা বুঝতো না। আর যদি এই 9 বছর আগের ঘটনার কথা বলি, এই যে ভিন্স ম্যাকম্যান উল্টাপাল্টা কাজ করতো হঠাৎ হঠাৎ, সেগুলো আসলে এখন মিস করি। আমি এটা বলতেছি না সে যেগুলো করতো সেগুলোতে সেন্স আছে, কিন্তু ভিন্স ম্যাকম্যানের একটা যে ম্যাডনেস আছে সেটা আসলে এখনকার ডাব্লিউডাব্লিউতে মিস করি। আর আপনারা কি মনে করতেন, আসলে কি জেসন জর্ডান কার্ট অ্যাঙ্গেলের ছেলে, নাকি আপনারা এটা জানতেন যে এটা একটা স্টোরির পার্ট? আপনাদের মতামত কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি আমার হাতের ছবি দিয়ে দিব ভিডিওতে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমার তো রাইট এবং লেফট 2টা হাতই দরকার এডিটিংয়ের জন্য। তো লেফটের যে হাত, সেই হাতের আঙুলেই প্রবলেম হয়েছে। আমি যে রেকর্ডিং করতেছি এখন আমার হাত ব্যথা করতেছে, প্রায় 2 দিন রক্তই পড়েছে। তো রক্তের কারণে শরীর, মানে রক্ত পড়ার কারণে শরীরটা একদম দুর্বল হয়ে গিয়েছিল, শুধু শুয়েছিলাম আর রেস্ট নিয়েছি। এরপর কথা বলবো রোমান রেইন্সের বিষয়। এবং রোমান রেইন্স ট্রাইবাল চিফ সেথ রলিন্সের উপর কিছু শর্টস নিয়েছে। আমাদের হেড অফ দ্য টেবল রোমান রেইন্স সেথ রলিন্সকে বলে দিয়েছে সে রেডি আছে সামার স্ল্যামের জন্য। রোমান রেইন্স প্রায় তার ইনস্টাগ্রামে পোস্ট করে, তো রোমান রেইন্স তার ইনস্টাগ্রামে ওয়ার্কআউটের পোস্ট করেছে। এবং রোমান রেইন্স যে জিম করতেছে, আমার স্পিডটা, মানে এটা খুব অদ্ভুত লেগেছে। রোমান রেইন্স যখন চেস্টের ওয়ার্কআউট করতেছিল, তারপরে সে বাইসেপের ওয়ার্কআউট করেছে। আমরা নর্মালি যখন চেস্টের ওয়ার্কআউট করি, পাশাপাশি কিন্তু ট্রাইসেপ্টের ওয়ার্কআউট করি উইকলি, যখন রুটিন আমরা করি। আপনারা যারা ওয়ার্কআউট করেন, চেস্টের যেদিন ওয়ার্কআউট করেন সেদিন তো ট্রাইসেপ্টের ওয়ার্কআউট করেন, কিন্তু রোমান রেইন্স এবার একটু অন্যভাবে বাইসেপের ওয়ার্কআউট করেছে। কেবল ফ্লাই, তারপর হ্যামার কার্লস, তারপর বাইসেপ কার্ল, এইসব মুভমেন্টই দেখা যাচ্ছিল। আপনারা গিয়ে ভিডিওটা দেখতে পারেন। এবং সে তার ক্যাপশনে, মানে ভিডিওর ক্যাপশনে লেখে যে, মানে সেথ রলিন্সকেই বোঝায় যে তুমি তোমার ননসেন্স টাইপের কথা বন্ধ করো,
করো। আর এখানে আমি গ্রাইন্ড করতেছি, দেখো রোমান রেন্স তার ওয়ার্কআউটের ভিডিও পোস্ট করে স্যাথ রলিন্সকে এক প্রকার হুমকি দিচ্ছে যে বেশি বকবক করো না। আর আমি আপনাদের বলি, রোমান রেন্স যেহেতু ওয়ার্কআউট করতেছে তার জন্য এটা গ্রাইন্ড, এবং আপনারা যারা রোমান রেন্সের ফ্যান আপনারাও চাইলে ওয়ার্কআউট করতে পারেন, শরীরটা ভালো থাকবে। আমি বলতেছি না আপনারা জিম করেন, প্রতিদিন 10-20 মিনিট হলেও শরীরকে একটু সময় দেন, একটু কিছু একটা করেন যেন শরীরটা একটু ফিটফাট থাকে। আমি কি বোঝাতে চেয়েছি আশা করি আপনারা বুঝেছেন। এরপর ডাব্লিউডাব্লিউ এবং এইডাব্লিউর বিষয়ে কথা বলবো। এটা বলতে পারি ডাব্লিউডাব্লিউ ভার্সেস এইডাব্লিউ এবং ডাব্লিউডাব্লিউ হেড টু হেড যাচ্ছে, এবং হেড টু হেড এটা একদম বলতে পারেন বেশি যাচ্ছে। আপনারা এখানে ডেট দেখতে পাচ্ছেন, সেপ্টেম্বরের 26 তারিখ শিকাগোতে শো হবে এইডাব্লিউর অল আউট, আর ওই দিক দিয়ে ডাব্লিউডাব্লিউর ওয়ার্ল্ডস কোলাইড হবে যেটা ট্রিপল এ প্রমোশনের। আর এইডাব্লিউ যে অল আউট শো সেটা শিকাগোতে হবে, আর এটা কিন্তু খুব বড় হিসাবে তারা দেখে। শিকাগোর অ্যালিনয়েস থেকে এই শোটা হবে, আর সেম সিটিতে সেম ডেটে ট্রিপল এর যে প্রমোশন ওয়ার্ল্ডস কোলাইড সেটাও কিন্তু ট্রিপল এর হচ্ছে একটা বড় প্রমোশন, তো সেটাও হতে যাচ্ছে। তো বলতে পারেন এরা হেড টু হেড যাবে। আমি বলি আপনারা যদি এই সময় মানে যখন এটা হবে টুইটারে অ্যাক্টিভ থাকেন, এই যে টক্সিক ফ্যানরা এইডাব্লিউ এবং ডাব্লিউডাব্লিউর তারা অনেক কিছু করবে, আপনারা মজা নিতে পারবেন বা মজা দেখতে পারবেন। আপনারা যারা টুইটার ইউজ করেন আপনারা কিন্তু অ্যাক্টিভ থাকতে পারেন সেপ্টেম্বরের 26 তারিখ। এরপর বলবো লাইভ ইভেন্টের বিষয়। আর এই যে কয়েকদিন ডাব্লিউডাব্লিউ অনেক বেশি লাইভ ইভেন্ট করতেছে। আগে আমরা শুনেছিলাম ডাব্লিউডাব্লিউ লাইভ ইভেন্ট কমিয়ে দিবে তাদের খরচের কারণে, কিন্তু এখন তারা বেশি লাইভ ইভেন্ট করতেছে এবং খরচ তো কমই হচ্ছে, উল্টা তারা প্রফিট করতেছে। আপনারা হয়তো জানেন সিএম পাঙ্ক প্রত্যেকটা লাইভ ইভেন্টের জন্য অ্যাডভার্টাইজ আছে। তো লাইভ ইভেন্টে সিএম পাঙ্কের সাথে গুন্থারের ম্যাচ হয়েছে ডাব্লিউডাব্লিউ আন্ডারস্পিডেড চ্যাম্পিয়নশিপের জন্য। আর অবভিয়াসলি এটা যেহেতু লাইভ ইভেন্ট এখানে তো টাইটেল চেঞ্জ হবে না, কিন্তু এই ম্যাচের যে ফিনিশ সেটা অনেক বেশি ইন্টারেস্টিং ছিল। গুন্থার খুব ভালোভাবে সেল করেছে জিটিএস কে, আপনারা ফটোসে হয়তো দেখতেই পাচ্ছেন। প্রথমবার সিএম পাঙ্ক যখন জিটিএস হিট করেছে গুন্থারকে, গুন্থার পড়ে যায়নি জিটিএস কে, গুন্থার দাঁড়িয়েই ছিল। মানে কিভাবে দাঁড়িয়েছিল আপনাদের বলি, একবার ট্রিপল এইচ এবং শন মাইকেল যখন ডিএস ফ্যাকশনে ছিল তাদের একটা এরকম সেগমেন্ট হয়েছিল, মানে তারা যখন ম্যাচ করতেছিল তো শন মাইকেল পড়ে যাবে না ট্রিপল এইচ পড়ে যাবে তো যাবে না, সে দাঁড়িয়েই ছিল। পরবর্তীতে অনেক সময় পর সে পড়ে গিয়েছিল। তো সেম জিনিসটা গুন্থার এইখানে করেছে। আমি ট্রিপল এইচ এবং শন মাইকেলের যে মোমেন্টটার কথা বললাম, আপনারা যারা পুরানো তারাই কিন্তু বুঝতে পেরেছেন। তো গুন্থার প্রথমটা সেল করার পর সেকেন্ড জিটিএসে পড়ে যায় এবং এইভাবেই সেই ম্যাচটাকে হেরে যায়। এরপর স্যাথ রলিন্স এবং রোমান রেন্সের বিষয়ে কথা বলবো। আপনাদের হয়তো মনে আছে আমি বলেছিলাম স্যাথ রলিন্স এবং রোমান রেন্সের ম্যাচের অডসের বিষয়, সেখানে ফেভারিট ছিল, হেভিলি ফেভারিট ছিল রোমান রেন্স, এবং এটা কিন্তু তাদের প্রথম অডস বের হয়েছিল, মানে ম্যাচের প্রথম অডস। তো এখন যদি আপনাদের বলি স্যাথ রলিন্স রোমান রেন্সকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ জিতে যেতে পারে তাহলে আপনাদের কেমন লাগবে? আপনাদের হয়তো একটু অবাক লাগতে পারে, আমিও প্রথমে অবাক হয়েছিলাম। এই কথাটা বলেছে বুলিরে তাদের ম্যাচের বিষয়ে কিছু কমেন্ট করেছে, বলে আমি শক হব না যদি স্যাথ রলিন্স আসলে রোমান রেন্সকে হারিয়ে দিয়ে তার চ্যাম্পিয়নশিপটা জিতে যায়। জেতার পর স্যাথ রলিন্স এবং এলি নাইটের একটা ফিউড ডাব্লিউডাব্লিউ দেখাতে পারে। দেখেন সাডেনলি এই কথাটা কেন আসছে বুঝতেছি না। স্যাথ রলিন্স কিভাবে টাইটেলটা জিততে পারে? হ্যাঁ, আমি বলবো স্যাথ রলিন্সের জন্য এটা অনেক ডিফিকাল্ট, কিন্তু ইম্পসিবল না। এইটা তো বাদ দিলাম, কিন্তু স্যাথ রলিন্স জেতার পর এলি নাইটের সাথে এই বছরে ডাব্লিউডাব্লিউ কেন আমাদের ফিউড দেখাবে? এখনো যদি আপনারা কেউ চিন্তা করেন যে স্যাথ রলিন্স জিতলো তারপরে এলি নাইটের সাথে তার ফিউড হচ্ছে, ওরকম কিন্তু হাইপ বা এক্সাইটিং যে একটা বিষয় সেটা কিন্তু আসতেছে না। আপনাদের হয়তো উইয়ার্ড লাগতে পারে যে এলি নাইটের বিষয়টা কেন বললাম। এলি নাইটকে মিড কোনো ফিউডে বা মিড কোনো টাইটেলে দিলে ভালো হবে, হুট করে তাকে এইভাবে উপরে উঠালেই সে নিচে পড়ে যায়। আস্তে আস্তে একটা সিঁড়ি আছে, সেগুলো পার করে তো আসতে হবে। আমি মেনলি বোঝাতে চাচ্ছি একটা ক্যারেক্টারের যে প্রোগ্রেস সেটা আস্তে আস্তে স্লোলি উপরে নিয়ে আসা উচিত, এবং এটা টিভিতে দেখানো উচিত। আর আপনারা যদি দেখেন ডাব্লিউডাব্লিউর মধ্যে এখন যদি কেউ ইন্টারেস্টিং স্টোরি দিতে পারে চ্যাম্পিয়নশিপের সাথে, সেটা হচ্ছে রোমান রেন্স। আমি বলবো যদি রোমান রেন্সকে হারিয়ে স্যাথকে টাইটেল দেওয়া হয় এবং স্যাথ রলিন্স জিতে যায়, তার সাথে এলি নাইটের ফিউড হয়, আমার কোনো আপত্তি নেই, কারণ ডাব্লিউডাব্লিউ ক্রেজি কিছু প্ল্যান করতে পারে। কিন্তু এখনকার বাস্তব রিয়াকশন মানে প্রেজেন্ট রিয়াকশনের কথা যদি বলি, ওইরকম এক্সাইটিং আমার লাগতেছে না।
পার্সোনালি রোমেনের কথা যদি বলি আমি চাই রোমান রেন্সের কাছে এখন টাইটেল আছে, ট্রাইবাল চিফ ক্যারেক্টার যখন ছিল, মানে আন্ডারস্পিরিড টাইটেল তার কাছে যখন ছিল, সেইভাবে ডাব্লিউডাব্লিউ এখন বুক করুক, ওইভাবে না করুক, হালকা পাতলা যেন কিছু দেখায় যে না আসলে রোমান রেন্স ট্রাইবাল চিফের ক্যারেক্টার নিয়ে এইবার টাইটেলটা ভালো মতো রান দিয়েছে। আর পুলিরে মাঝে মধ্যে ওয়াইল্ড জিনিস বলে, এগুলো মাঝে মধ্যে সত্য হয়ে যায়, আপনারা এটা একটু ভালো মতো নিয়েন। আপনারা এই ফিউডটা দেখতে ইন্টারেস্টেড আছেন কিনা, এলি নাইট ভার্সেস স্যাথ রলিন্স, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তার থেকে বড় বিষয় হচ্ছে রোমানের থেকে স্যাথ টাইটেল জিতবে, এটার পক্ষে আপনারা আছেন কিনা আমাকে জানাতে পারেন। আমি সামার স্ল্যাম পর্যন্ত ওয়েট করব, সামার স্ল্যামে কী আউটকাম হয় সেটার পর আমি এই বিষয়ে কথা বলবো। এরপর ফেনেটিক্স ফেস্টের বিষয়ে কথা বলবো, যেখানে স্যাটারডে নাইট মেইন ইভেন্ট হবে, সেখানে মানে এমএসজিতে যে স্যাটারডে নাইট মেইন ইভেন্ট হবে সেখানে ফেনেটিক্সও হবে। তো ফেনেটিক্স ফেস্ট তো উইকেন্ডে হয়, ওইখানে অনেক বেশি রিকোয়েস্ট হয়েছে, আর রিকোয়েস্ট এমন একটা সুপারস্টারের এন্ট্রেন্সের উপর হয়েছে, আপনারা নাম শুনলে বলবেন এখনও এই সুপারস্টারের কিছু না কিছু আছে যেটার কারণে ফ্যানরা তার এন্ট্রেন্সটা পছন্দ করে। ওইখানে ফ্যানরা বেশি অ্যাপিল করেছে বাতিস্তার এন্ট্রেন্স। দেখেন 2026-এ এসেও বাতিস্তার এন্ট্রেন্স চলতেছে, ইভেন অনেক সেলিব্রিটিরাও কিন্তু মাঝে মধ্যে বাতিস্তার এন্ট্রেন্স কপি করে। পার্সোনালি আমার বাতিস্তার এন্ট্রেন্স ভালো লাগে, আর ফেনেটিক্স ফেস্টে যখন এন্ট্রেন্সের ভিডিও আসবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও ফেনেটিক্স ফেস্টে একটা কন্ট্রোভার্সি হয়েছে, আপনারা এটা কন্ট্রোভার্সি নেবেন না, কারণ মানুষের চিন্তাধারা এক একজনের এক এক রকম। কোডি যে কথাটা বলেছে, মানে কোডি রোডসই মেইনলি কথাটা বলেছে, তারপর অনেক বেশি কন্ট্রোভার্সি হয়েছে, বিশেষ করে টুইটারে। কোডি রোডস ভালো মতোই মানে কথাটা বলেছে ভালোভাবেই। কোডি রোডস বলে যে এমন একটা জায়গা যেখানে আমি এবং রোমান রেন্স রেন্ট নিয়ে যেতে পারবো, তো সেখানে আমরা একজন আরেকজন থেকে অনেক কিছু এক্সচেঞ্জ করতে চাবো। এখানে কোডি রোডস বিজনেসের পার্সপেক্টিভ থেকে বলেছে, আর এখানে লোকেরা তাদের যে মাইন্ডসেট, তাদের যে ন্যারেটিভ মাথার মধ্যে আছে সেভাবেই চিন্তা করে কোডি রোডসের পক্ষে বিপক্ষে কথা বলতেছে। মেইনলি আমি বলবো বিপক্ষেই কথা বলতেছে। ধরেন যে কোডি রোডসের হেটার, সে কি বলবে দেখো সে তো মরে যাচ্ছে, সে রোমান রেন্সের জন্য অফসেটস, সে রোমানের থেকে কত কিছু নিতে চায়। আর যারা কোডি রোডসকে পছন্দ করে তারা কি বলবে যে দেখো কোডি রোডস বিজনেসটাকে আগিয়ে নিতে চাচ্ছে, সে শুধু একা না, দুইজনের কথাই চিন্তা করতেছে। তো টুইটারে যারা রোমানকে ফেভার করে তারা উল্টাপাল্টা কথা বলতেছে, আর যারা কোডিকে ফেভার করে তারা এইভাবে কথা বলতেছে। আমি তার কথাটা দেখেছি, মানে পুরো ভিডিওটা দেখেছি, আমার কাছে মনে হয় নাই সে অন্যভাবে কিছু বলেছে, সে বিজনেস পার্সপেক্টিভ থেকেই কথাটা বলেছে। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া আমার হাতের ছবিটা আপনাদের দেখাই, দেখেন অবস্থা কি, হাতটা এখনো ব্যথা করতেছে। এরপর জন সিনার বিষয়ে কথা বলবো। আর জন সিনার যে পার্সোনালিটি, এটা দেখে আমরা অনেকবারই ইমপ্রেস হই, সে আমাদের কতবার ইমপ্রেসড করবে জানি না। জন সিনা রিসেন্টলি ফেনেটিক্স ফেস্টে ছিল, এটা কিন্তু পাবলিক ইভেন্ট, লোকেরা অনেক বেশি ভিডিও ছবি নিচ্ছিল, তারা সব সেলিব্রিটিদের ছবি নিচ্ছিল। আর একটা লোক জন সিনার ভিডিও করতেছিল, আর জন সিনার যে ভিডিও করতেছিল এটা আসলে দেখে মনে হচ্ছিল যে, বোঝাই যাচ্ছিল যে জন সিনার এটা পছন্দ হয়নি, মানে যেভাবে শ্যুট করা হচ্ছিল সেভাবে আসলে জন সিনার ভালো লাগেনি। উনি ডিরেক্টলি যায়, মানে জন সিনা ডিরেক্টলি যায় এবং স্লোলি বলতে আমি বলবো লাভলিভাবে তাকে বলে যে ভাই আমি এই বিষয়ের অনেক বড় ফ্যান না যে আমাকে কনসার্ট না করে তুমি আমার এরকম ভিডিও করবা, এবং সেটা বলার পর তার সাথে কথা বলে, তাকে টাইম দেয়, তার সাথে হ্যান্ডশেক করে। আপনারা দেখেন জন সিনার যে মাইন্ডসেট সেটা কোন লেভেলে গিয়েছে, মানে কোন লেভেলে আছে, আগেও ছিল এখনো আছে। জন সিনার মতো মানুষ একটা নর্মাল মানুষের সাথে এত সুন্দর করে কথা বলতেছে বা কথা বলে। অনেকে বলে জন সিনা সেলিব্রিটি, তার স্ট্যাটাস দেখানোর জন্য সেইভাবে কথা বলে, মানে জন সিনা অনেক বেশি হাম্বেল, এটা প্রেজেন্ট করতে চায় জন সিনা। কিন্তু আমি বলবো এতটা ফেক জন সিনা না, আপনি যেমনই হন আপনার আসল রূপটা কিন্তু প্রকাশ পাবে। যখন আপনি রাগ হয়ে যান তখন কিন্তু মানুষের আসল জিনিসটা দেখা যায়, কিন্তু এখানে জন সিনাকে দেখেন, সে বিরক্ত হয়েছে, ওই সময় কত সুন্দর করে কথা বলেছে। জন সিনা আসলে অনেক বেশি হাম্বেল আমার মনে হয়, আর আমি জন সিনাকে আজকে থেকে না আগে থেকেই দেখতেছি, সে খুবই হাম্বেল, সে খুবই কম রাগ হয় এবং মানুষের সাথে দুর্ব্যবহার, খারাপ ব্যবহার কম করে। এখানে একটা জিনিস আপনারা ভুল ধরতে পারেন যে ফেনেটিক্স ফেস্ট হচ্ছে পাবলিক ইভেন্ট, যে যেভাবে পারে ভিডিও ছবি তুলতে পারে, কোনো তো সমস্যা নেই। তো জন সিনা গিয়ে এই কথাটা কেন বললো?
আর আমার মনে হয় এই কথাটা ঠিক, এটা আপনারা ধরতে পারেন, কিন্তু জন সিনার হয়তো জানা নেই যে এইভাবে ভিডিও করতে পারবে। সবসময় কিন্তু একটা লিমিট থাকে, ডাব্লিউডাব্লিউ যখন মিট অ্যান্ড গ্রিট থাকে ওই সময় লিমিট থাকে, কেউ এইভাবে ভিডিও ছবি করতে পারে না। তো সেটা ভেবে হয়তো জন সিনাটা করেছে। এটা আমি আমার বিবেচনায় বললাম। জন সিনা তো আর খারাপ ব্যবহার করে নাই, সে ভালো মতোই কথা বলেছে, তো হিসাবে সে তো খুবই হাম্বেল। এবং আপনাদের মজার বিষয় বলি, যেই লোককে জন সিনা গিয়ে বলেছে যে ভিডিও করো না, সে রেভেনের যে রেকর্ডিং গ্লাস সানগ্লাস সেটা পরেছিল, সেটা থেকে সব ভিডিও রেকর্ড করেছে। ফোনেটা তো অফ করে দিয়েছে, ওটা দিয়ে রেকর্ড করছিল। এরপর ব্রক লেসনারের বিষয়ে কথা বলবো, মানে নেটফ্লিক্সের বিষয়ে কথা বলবো। এবং আপনাদের আমার ভিডিওতে প্রায় বলি, নেটফ্লিক্সে যখন আসে, মানে যখন এসেছে, তখন আমরা ভেবেছিলাম আমরা অ্যাটিটিউড এরা থেকে পিজি এরাতে চলে যাব, পিজি এরা থেকে অ্যাটিটিউড এরাতে চলে যাব, কিন্তু উল্টা ডাব্লিউডাব্লিউ সব কিছু নষ্ট করে দেয়। মানে ওইভাবে কিছুই দেখায় না, নর্মাল জিনিসটা ব্লার করে। রিসেন্টলি ব্রন বেকারের ম্যাচে যে ব্লাড বের হয়েছিল সেটা তারা ব্লার করে দিয়েছিল। ইভেন ম্যাচের মধ্যে যে হোলি শেট কথাটা ফ্যানরা বলেছিল, ক্রাউডরা চ্যান করতেছিল, সেটাও তারা এডিট করে দিস ইজ অসাম রেখে দিয়েছিল, মানে অ্যাড করে দিয়েছিল। আর এইবার কি করেছে, ব্রক লেসনার তো এবার মানডে নাইট রতে এসেছিল, তো সেখানে সে তার একটা টি শার্ট পরে এসেছিল, লেখা ছিল টক শিট গেট হিট। তো এটা যখন রিপ্লে আপনারা নেটফ্লিক্সে দেখবেন, বা যখন কেউ নেটফ্লিক্সে দেখেছে, তখন ডাব্লিউডাব্লিউ মানে নেটফ্লিক্স এটা চেঞ্জ করে দিয়েছে। তো দেখেন, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন SHIT যে ওয়ার্ড সেটা তারা কালো ব্লার করে দিয়েছে। এখানে ব্লার বলবো না, নেটফ্লিক্স পুরো সেন্সর করে দিয়েছে। তো লোকেরা বলতেছে যে নেটফ্লিক্সের আসলে সমস্যা কি, তারা নেটফ্লিক্সের অনেক খারাপ বা অন্য কিছু দেখায়। তো ডাব্লিউডাব্লিউর মধ্যে নর্মাল জিনিস দেখালে সমস্যা কি, ডাব্লিউডাব্লিউ তো তার ওই জিনিস হয় না। এই ওয়ার্ডটা কেন তোমরা সেন্সর করলা? আপনাদের কি মনে হয় নেটফ্লিক্স যেটা করতেছে সেটা অতিরিক্ত না? আমার পার্সোনালি মনে হচ্ছে এগুলা অতিরিক্ত। আমার মাঝে মধ্যে খুব বিরক্ত লাগে। আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। অবশ্যই শরীরের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।